কোরিয়া থেকে উলানবাটার দীর্ঘ 8,000 কিলোমিটার জার্নি। আর এই জার্নিতে আমরা পার করবো হচ্ছে চারটে রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটার। অর্থাৎ আমাদের এই 8,000 কিলোমিটার বিমান যাত্রা কিন্তু কানেক্ট করবে চারটে রাজধানীকে। আমার যেহেতু কলকাতা থেকে দিল্লির যে ফ্লাইট সেটা ডোমেস্টিক ফ্লাইট এবং সেটা কিন্তু কানেক্টিং ফ্লাইট নয়। এই ভুলে গেছিলাম যে ডোমেস্টিক ফ্লাইটের যে ব্যাগেজ পলিসি সেখানে 15 কেজি পর্যন্ত চেক ইন লাগেজ অ্যালাউ রয়েছে। ওজন করছি তখন দেখছি আমার ব্যাগের ওজন হয়ে গেছে 20 কিলো। কাউন্টারে বলছে সরি স্যার আমরা অ্যালাউ করবো না, পার কেজিতে লাগবে হচ্ছে 700 টাকা। অর্থাৎ 5 কিলোর জন্য এক্সট্রা আমাকে দিতে হবে হচ্ছে প্রায় 5-7 3500 টাকা। আমি দেখলাম থাক 3500 টাকা বাঁচাতে হবে। ওই জন্য কী করলাম, আমার যে জামা কাপড়ের যে ব্যাগ এটার ওজন প্রায় 4 কিলো, এখানে আমার আছে প্রায় 20-22 দিনের জামা কাপড়, সেটা নিয়ে নিলাম। আর সেই সাথে ছিল হচ্ছে 1 কেজি চাল, সেই 1 কেজি চালও নিয়ে নিলাম। তাহলে 20 কেজি থেকে ওজন কমে দাঁড়ানো হচ্ছে একদম 15 কিলো। দিয়ে দিলাম ব্যাগ ওখানে, এটা আপাতত হাতে নিয়ে নিলাম। তো আপাতত চলুন শুরু করি আমাদের প্রথম জার্নি কলকাতা থেকে দিল্লির পথে প্রায় 1300 কিলোমিটারের। তবে আমার মধ্যে যতটা অ্যাডভেঞ্চার রয়েছে নতুন কিছু দেখার আশায় বা দেখানোর আশায়, আমার মা আবারও প্রচুর টেনশনে রয়েছে। বলে এই 20-22 দিন তুই একা একা যাবি, এতগুলো জায়গায় যাবি, একা একা ঘুরবি, কি হবে না হবে। আলাম চিন্তা করো না, সব ঠিক থাকবে। বলে তুই তো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবি না যখন তুই ট্রিপে থাকবি, না তুই ফেসবুকে ছবি পোস্ট করবি, না ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবি, তো কিন্তু আমাকে সবসময় তো ছবি পাঠাবি। আর আমি যেখানে যাবো তোমার সাথে ছবি পাঠাবো, এই ফ্লাইটে উঠলাম ছবি পাঠাবো, এই দিল্লিতে পৌঁছানো ছবি পাঠাবো, এই আমি মঙ্গোলিয়া পৌঁছানো ছবি পাঠাবো। বাস আমার মা বলবে তাতেই খুশি, তোর একটা ছবি আর একটু ভয়েস পেলেই আমি হ্যাপি। ঠিক আছে, আর খাওয়ার টাইমে খেয়ে নিবি, আমাকে ছবি পাঠাবি যে তুই রান্না করেছিস কিনা। কারণ বাইরের ট্রিপে তো আসলে মানে এরকমগুলো হয় না, না যে কেউ খাবার ফিরে দেবে, কি খাওয়ার জন্য ডাকবে। এখানে সব কিছু নিজে, এখানে আমার মালিক আমি নিজে। শরীর খারাপ হলো সেটা আমার, আমার কিছুটা ফেরিয়ার হলো সেটা আমার, আমার কিছুটা সাকসেস হলো সেটা আমার। আর আমি মনে করি যে আমার এই ব্লগগুলো কোনো ব্লগ নয়, এটা হচ্ছে প্রত্যেকটা বাঙালি তরুণের কাছে একটা ইন্সপিরেশন, যে চাইলে একাও কিন্তু পৃথিবী ঘোরা যায়। 12:09 শুরু হলো আমাদের টেক অফ। বিদায় কলকাতা। যদি টিকে থাকে তাহলে এই মাসের 21 কিংবা 22 তারিখে আবারও হবে আমাদের দেখা। মেঘের ছায়াটা পড়েছে গঙ্গাতে, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা সিন। আর নিচে হাওড়া স্টেশন, আর ওইদিকে রয়েছে শালিমার স্টেশন। আজকে ওয়েদারটা ক্লিয়ার, তো খুব সুন্দর সব কিছু দেখা যাচ্ছে। শালিমার স্টেশন, হাওড়া স্টেশন, ওই যে ওইদিকে রয়েছে সাঁতরাগাছি। ফ্লাইটের সিট অ্যাড অন করেছিলাম, সেই সঙ্গে ফুড অ্যাড অন করেছিলাম, ক্রসেন্ট স্যান্ডউইচ, আর সেই সঙ্গে মশলা চা। বেলা 2:12, আমাদের ফ্লাইট ল্যান্ড করছে দিল্লি এয়ারপোর্টে, টার্মিনাল 1। 2.25 ঘন্টায় শেষ হলো আমাদের গল্পের প্রথম অধ্যায়, প্রায় 1312 কিলোমিটারের। এবার এখান থেকে লাগেজ নিতে হবে বেল্ট নাম্বার 4 থেকে। এখান থেকে চেক ইন ব্যাগটা নিয়ে তারপরে ট্রান্সফার হবো হচ্ছে পরবর্তী টার্মিনালে। আর এই যে মনে করে নিয়েছি আমার জামা কাপড়ের ব্যাগ। এবার যেখানে যাচ্ছি না সেখানে ঠান্ডা পড়তে পারে, তার জন্য শীতের পোশাকও নিতে হচ্ছে। আর এটা এক্সট্রা 1 কেজি চালও নিয়েছি, টুকটাক খাবার দাবার আছে, সব সুন্দর করে সেট আপ করে নিয়েছি। আপাতত আমাকে ট্রান্সফার হতে হবে হচ্ছে টার্মিনাল নাম্বার 1 থেকে টার্মিনাল নাম্বার 3-তে, কারণ আমার পরবর্তী যে ফ্লাইট, অর্থাৎ দিল্লি থেকে সাউথ কোরিয়া যাওয়ার যে ফ্লাইট কোরিয়ান এয়ারলাইনের, তার টার্মিনাল হচ্ছে টার্মিনাল নাম্বার 3। এখান থেকে শাটেল বাসের টিকিট নিয়ে নিলাম। দেখাতে হলো আমার প্রিভিয়াস বোর্ডিং পাস আর পরবর্তী ফ্লাইটের টিকিট। 20-25 মিনিট সময়ের ব্যবধানে বাস আসে, কখনো কখনো 15 মিনিটের ব্যবধানেও বাস আসে। তো লাইন দিয়ে আর কি বাসে উঠতে হবে। উঠে বললাম বাসে, আর এই বাসও কিন্তু হচ্ছে বাতানুকূলিত, আর বাস মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি ভিড় নেই। দিল্লি এয়ারপোর্টের এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 3। 1 থেকে স্টার্ট করেছিলাম, তারপরে আসে 3, তারপরে আসে হচ্ছে 2। এই টার্মিনালটা অনেক বড়, কারণ এটা ইন্টারন্যাশনাল অ্যারাইভেল প্লাস ডিপার্চার। কলকাতা থেকেও কানেক্টিং ফ্লাইট করা যেত, সেক্ষেত্রে লাগেজ হয়তো অটোমেটিক ট্রান্সফার হতো, আবার নাও হতে পারতো। কিন্তু আমি দেখেছিলাম যে কানেক্টিং ফ্লাইট করতে গেলে না খরচাও বেশি পড়ে। আবার সেম এয়ারলাইনের ফ্লাইট হলে অতটাও সমস্যা হয় না, কিন্তু এটা তো সেম এয়ারলাইনের ফ্লাইট নয়, এটা ডিফারেন্ট এয়ারলাইনের ফ্লাইট। তো বেটার হাতে সময় নিয়ে ডোমেস্টিক ফ্লাইট দিয়ে চলে এসো, তারপরে অন্য ফ্লাইট নাও। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 3-তে ফাইনালি এন্ট্রি নিলাম। এখানে পরপর সব কাউন্টার আছে, এ থেকে একদম মনে হচ্ছে পি পর্যন্ত। তো আমাকে যেতে হবে এল, কারণ আমার যে কোরিয়ান এয়ারলাইনের ফ্লাইট রয়েছে তার কাউন্টার হচ্ছে এই এল নাম্বারে, 1 থেকে 9। কোরিয়ান এয়ারলাইন, ইয়েস, এই হচ্ছে কোরিয়ান এয়ারলাইনের
ইকোনমি ক্লাসের এই হচ্ছে লাইন, আর এদিকে সব কাউন্টার। L14 থেকে হচ্ছে L9। Transfers are fast, fees are clear, and everything runs from one app. Let me show you. I've been using this app called Rizon. It's one of the easiest ways to hold, send, and spend dollars globally. You get a global USD account where you can keep dollars or pay with a Visa card for online transactions, subscriptions, and travel. Most importantly, Rizon gives you multiple bank accounts to receive money in various currencies. So whether you send money, get paid online, or spend globally, this banking alternative makes it simple. Download Rizon today. বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে। খেলার আগে তোমরা প্রথমে টাকা তুলতে পারো, কোনো কৌশল লাইন, আর এদিকে সব কাউন্টার। L14 থেকে হচ্ছে L9। 4:15 সিকিউরিটি কমপ্লিট হলো। কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। ব্যাটারির তো সমস্ত জিনিস কাছেই রাখবেন, সবাই আপনার যে কেবিন ব্যাগ সেই কেবিন ব্যাগে যাবে। আর যারা লুজ ব্যাটারি ক্যারি করেন না, ধরুন আপনি ড্রোন ফ্লাই করবেন, লুজ ব্যাটারি ক্যারি করছেন, তো সেক্ষেত্রে একটা এরকম ব্যাগ কিনতে পারেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে লিপো সেফ ব্যাগ। এই ব্যাগটা কিন্তু অনলাইনেও পাওয়া যায়, আবার অ্যামাজনেও পাওয়া যায়। আমি একটু ব্যাগটা দেখিয়ে দিই। এরকম দেখতে হচ্ছে ব্যাগ, যার মধ্যে আমি আমার ড্রোনের ব্যাটারি রেখে দিয়েছি। এগুলো হচ্ছে সেফটির জন্য। আর যা কিছু ইলেকট্রনিক্স আইটেম রয়েছে, লাইক মাইক্রোফোন, তারপরে হচ্ছে নানা রকম কেবেলস, এই কেবেলসগুলো একটা ব্যাগে নিয়ে নিয়েছি, যত রকম ইউএসবি কেবেল হয়। ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছেন, সবসময় চেষ্টা করবেন এমন পাওয়ার ব্যাঙ্ক কিনতে যার ওয়াট যেন 150 নিচে থাকে। আর পাওয়ার ব্যাঙ্কের পেছনে যে লেখাগুলো রয়েছে, অর্থাৎ কোন কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক, এর ক্যাপাসিটি কত, এটসেট্রা, এই লেখাগুলো যেন মুছে না যায়। এগুলো যদি মুছে যায় তাহলে কিন্তু সেই পাওয়ার ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে বাজেয়াপ্ত হয়ে যায়, যেমনটা আমার সঙ্গে চায়নায় হয়েছিল। ট্রাভেলের প্রসিড থাকতে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, বিশেষ করে যারা মঙ্গোলিয়া বা অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করছেন। কারণ আমার কাছে যাহা মঙ্গোলিয়া তাই হচ্ছে মঙ্গলকোট। আপাতত যাবো হচ্ছে টার্মিনাল নাম্বার 3 এর এনক্লাম লাউঞ্জে। দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল নাম্বার 3 এনক্লামের লাউঞ্জ, ইন্টারন্যাশনাল লাউঞ্জ। দেখুন এখানে কিন্তু প্রচুর সিট ফাঁকা, ডোমেস্টিকের মতো কিন্তু এখানে ভিড় গিজগিজ করছে না। আর ওখানে ডিসপ্লে বোর্ড আছে, ওখানে কিন্তু ফ্লাইটের টাইমও শো করছে। তার আগে বলি যে ইমিগ্রেশন অভিজ্ঞতা, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। মঙ্গোলিয়ার জন্য তো আপনারা জানেন যে ই ভিসা করলেই হয়, তো আমি অনলাইনে ভিসা করেছিলাম। এবার আমার তো দুটো পাসপোর্ট, তো দুটোই আমি সঙ্গে নিয়ে ট্রাভেল করি। এটার পেজ কমে এসছে বলে আমি একটা নতুন করে পাসপোর্ট করেছিলাম। এবারে মঙ্গোলিয়ার যে ই ভিসা সেটা আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই ই ভিসা যে আমি অ্যাপ্লাই করেছি সেখানে আমার পুরনো পাসপোর্টের নাম্বার আছে। কারণ আগের যেখান থেকে আমি অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতাম ই ভিসা, সেটা ক্ষেত্রে আমি আগের পাসপোর্ট ইউজ করতাম, তো ওদের ওখানে ডেটা স্টোর আছে, আমি ডাউনলোড করেছি, আমি প্রিন্টও করেছি, আমি খেয়াল করিনি ওখানে আমার আগের পাসপোর্টের নাম্বার আছে। এবার চেক ইন কাউন্টারে বলছে যে আপনার এটা তো আগের পাসপোর্টের নাম্বার, তাহলে আপনি যে এবারের ফ্লাইট টিকিট কেটেছেন সেটা কোন পাসপোর্ট দিয়ে? আলাম নতুন পাসপোর্ট দিয়ে, নতুন পাসপোর্টের নাম্বার দিয়ে, মানে দুটো ডেটা মিসম্যাচ করছে। তারপরে এলাম ইমিগ্রেশনে, তো ওখানেও কোনো সমস্যা হলো না, বললো না কোনো সমস্যা হবে না, আপনাকে তো দুটো পাসপোর্ট একসাথে ক্যারি করছেন। স্ট্যাম্প মেরে দিল আমার বোর্ডিং পাসে, আর সেই সাথে আমার পাসপোর্ট। আর আমার এখান থেকে বোর্ডিং শুরু হবে হচ্ছে বিকাল 6:15। তার আগে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই, শেষবারের মতো ভারতের মাটিতে বসে খাওয়া দাওয়া। কারণ এরপরের খাওয়া দাওয়া হবে হচ্ছে ফ্লাইটে, মানে আকাশপথে, তারপরে হচ্ছে অন্য দেশে পৌঁছে। এখানে নিয়ে এসেছি মটর পনির, এটা হচ্ছে কেরালা স্টাইলের ফিশ কারি, ওদের হচ্ছে চিকেন রোগান জোশ, এদিকে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে সাদা ভাত। 6:15 থেকে বোর্ডিং শুরু হবে, 6:17 বেজে গিয়েছে। এবার যাওয়া যাক গেট নাম্বার 9 কাছে। দিল্লি থেকে ফ্লাইট প্রথমে যাবে হচ্ছে সাউথ কোরিয়া, নম্বর হচ্ছে K498। মানে এই ফ্লাইটটা সাউথ কোরিয়া পর্যন্তই, সাউথ কোরিয়া থেকে আবার এয়ারক্রাফট চেঞ্জ হবে। বাট টিকিট যখন আমি বুক করেছি এই এয়ারলাইনে, সেটা কিন্তু একটাই টিকিট, মানে সেম পিএনআর। চলে এসছি গেট নাম্বার 9 কাছে, এখন জোন 1 বোর্ডিং শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে ফ্লাইটের কালার, নীল সাদা। যতই নীল সাদা থেকে দূরে পালাও, নীল সাদা ছাড়বে না। দিল্লি থেকে মঙ্গোলিয়া পর্যন্ত আমার এই ফ্লাইটে ভাড়া পড়েছে 42,200 টাকা। আর দিল্লি থেকে দক্ষিণ কোরিয়া মানে হচ্ছে সিউল, আকাশপথে দূরত্ব হচ্ছে 4,652 কিলোমিটার। দিল্লি থেকে ছাড়ার পর আমাদের ফ্লাইট যাবে হচ্ছে নেপালের দিকে, তারপর আমাদের ফ্লাইট যাবে হচ্ছে তিব্বতের যে মালভূমি, সেই তিব্বতের মালভূমির একটা অংশ দিয়ে, এবং চীনের যে উহান কিংবা শিয়ান, এই দুটো শহরের কোনো একটা সাইড দিয়ে এই ফ্লাইটটা যাবে। তারপরে আসবে হচ্ছে পূর্ব চীন, মানে চীনের ইস্ট সাইড, আর হচ্ছে হলুদ সাগর, ইউলো সি পেরিয়ে আমাদের ফ্লাইট প্রবেশ করবে হচ্ছে ইঞ্চিয়ন বা সিউলে। আর আমাদের যে ফ্লাইট 7879 মানে হচ্ছে ড্রিম লাইনার, এই ফ্লাইটের সিট ক্যাপাসিটি হচ্ছে ওই 269 থেকে 270টা। এটা এয়ারক্রাফটের উপর ডিপেন্ড করে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো 270টার মতো সিট হয়।
তার মধ্যে 24টা থাকে হচ্ছে বিজনেস ক্লাস, আর বাকি হচ্ছে এখানে ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাস সব সামনের দিকে রয়েছে, আর আমি রয়েছি এখানে ইকোনমি ক্লাসে। আমার সিট খুব একটা ভালো পড়েছে আমি বলতে পারি না, কারণ পাশে উইংস রয়েছে। তবে এই ফ্লাইটের মানে সিট যখন আমি বুক করছিলাম তখন ওই ফ্রি সিট যেগুলো হয় না, সেগুলো অল্পই পড়েছিল। বাকি সামনের দিকে যেগুলো সিট সেগুলো বুক